হ্যালো, আজকে আমাদের টপিক কি? না, আজকে টপিক হচ্ছে পরিবাহীর মধ্যে আধান বন্টন এবং স্থির তড়িতে আমরা 14 নম্বরে পৌঁছালাম। ক্লাস 14। তাহলে দেখো, এর আগের দিন আমরা ধারক এবং ধারকত্ব পড়েছি, মানে ক্লাস 13 তে। আজকে আমরা পড়বো কি পরিবাহীর মধ্যে আধান বন্টন। এবং এর আগের ক্লাসে আমরা করেছি যে গোলাকার পরিবাহী তার ধারকত্বও জেনেছি, এবং সেই সেন্সটাকে কাজে লাগিয়েই আমরা আজকের এই আধান বন্টন, পরিবাহীর মধ্যে আধান বন্টন তত্ত্বটা আলোচনা করব। বা এখানে কিরকম টাইপের প্রশ্ন আসে, বা আধান পরিবাহিত হলে কি হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা শুরু করে দিই। পরিবাহীর মধ্যে আধান বন্টন। দেখো, মনে করি প্রথম অবস্থায় এরকম একটা গোলাকার পরিবাহী আছে, যার ধারকত্ব C1, মানে এই আধান সঞ্চয় করার যে ক্ষমতা এর, সেটা হচ্ছে C1। আর এখানে আর একটা পরিবাহী আছে যার আধান সঞ্চয় করার ক্ষমতা হচ্ছে কত, C2। C1 আর C2। এখন এই দুটো পরিবাহীকে একটা সরু তার দ্বারা যুক্ত করে দেওয়া হবে। সরু তার দ্বারা যুক্ত করে দেওয়া হয়েছে। পরিবাহী দুটোকে কি করলাম, একটা সরু তার দ্বারা যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কোনো আধান দেওয়া হয়নি। এরপর আমরা যদি ক্যাপিটাল কিউ পরিমাণ আধান ধরো একে দিই, তাহলে কি হবে, তারটা দিয়ে এখানেও আধান যাবে, এর কাছেও কিছু থাকবে। তা আমি মনে করছি যে এর কাছে আধান আছে Q1 আর এইখানে আধান আছে Q2। হয়েছে? এখানে আধান আছে Q1, ওটাতে আধান আছে Q2। এখন আধান যখন Q1 এবং Q2 হবে, তখন এই যে দুটো পরিবাহী আছে, এই দুটো পরিবাহীর মধ্যে বিভব সমান হয়ে যাবে কিছুক্ষণ পর। Q1 Q2 যেমন ওদের ক্যাপাসিটি আছে সেই রকম অনুসারে C1 এবং C2 করবে, এবং দুটোর বিভব অবশ্যই সমান হবে। সমান যদি না হয় তাহলে কিন্তু আধান প্রবাহ হবে। এখানে যখন ক্যাপিটাল কিউ আধান দিচ্ছি তখন এর বিভব বেশি হয়ে যাবে। ধরো এটা বিভব আমি V1 ধরছি, এর বিভব তখন V2 তখন 0 ছিল। এটা তাহলে V1, এটা 0। তাহলে এর বিভব বেশি, এর বিভব কম। আমরা জানি বেশি বিভবের থেকে কম বিভবের দিকে আধানগুলো পরিবাহিত হয়। বেশি বিভব থেকে কম বিভবের দিকে আধান পরিবাহিত হয়। এরকম চলতে 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 এক সময় কি হবে, এটাও ভি হয়ে যাবে, এটাও ভি হয়ে যাবে। এক সময় কি আসবে, দুটো পরিবাহীর এই বিভবটা কিন্তু সমান হবে। বুঝছেন? দুটো পরিবাহীর বিভব সমান হবে। বুঝা গেল এই পর্যন্ত? এখন দেখো, দুটো পরিবাহীর যদি বিভব সমান হয়ে যায়, তাহলে ওই সমান বিভবটাকে আমরা সাধারণ বিভব বলছি, এবং সাধারণ বিভবের মান কত হবে। তাহলে মনে করি কিছু সময় পরে সাধারণ বিভব ভি হলো। অতএব ভি সমান, এর বিভব কত হবে, এর বিভব Q1/C1, কারণ দেখো Q সমান CV ফর্মুলা, Q সমান CV, তাহলে V সমান কি Q/C। এইটা যদি সমানই হবে Q2/C2, দুটো বিভব তো সমান, Q1/C1 যা মান হবে Q2/C2 একই মান হবে। বা এটাকে আমরা যোগ বিয়োগ যদি করি, এই যোগ বিয়োগ না খালি যোগ করি, তাহলে Q1 + Q2 ডিভাইডেড বাই C1 + C2 হয়েছে। এখন Q1 + Q2 মানে কি? Q1 + Q2 মানে এর বিভব আর এর বিভব। এই বিভব নয়, আধান। Q1 আর Q2, Q1 হচ্ছে এর আধান, Q2 হচ্ছে এর আধান, এবং মোট আধান Q1 + Q2 মানে মোট আধান। তো মোট আধান আমরা কত দিয়েছি? Q সাপ্লাই করেছি, Q এদেরকে দেওয়া হয়েছে। তাহলে মোট Q1 + Q2 এটা দাঁড়াবে কত, ক্যাপিটাল Q C1 + C2। তাহলে কমন বিভব বা সাধারণ বিভবের মান আসছে আমাদের V। এখন তোমাকে যদি বলে Q1 এর মান কত, তাহলে এ কত আধান রেখেছে, না
Q1 আধান রেখেছে C1 ইনটু কমন বিভব, C1 ইনটু কমন বিভব। তাহলে C1 ক্যাপিটাল Q ডিভাইডেড বাই C1 প্লাস C2, আর Q2 তাহলে কি হবে না C2 ইনটু কমন বিভব। C2 ইনটু যদি কমন বিভব হয় তাহলে C2Q ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা হচ্ছে Q2 এর ভ্যালু। Q2 এবং Q1 এর ভ্যালু এভাবে, অর্থাৎ দুটো পরিবাহীর মধ্যে আধান এইভাবে বণ্টিত হবে। কি অনুসারে বণ্টিত হবে দেখো, মোট আধানের উপর নির্ভর করছে এবং তাদের যে ক্যাপাসিটি মানে আধান সঞ্চয় করার যে ক্ষমতা তার উপর কিন্তু তারা আধান বন্টন করবে বা তাদের মধ্যে আধানগুলোকে বণ্টিত করে রাখবে। এটা একটা কন্ডিশন। তাহলে প্রথমে তার জয়েন করেছি দিয়ে আধান দিয়েছি, তার জয়েন করে দিয়ে আধান দিয়েছি। এরপর দেখো এখন আমি কি করেছি না এইটাকে ধরো তারটা আমি কেটে দিয়েছি, তার জয়েন করা নেই। এখন তার জয়েন করা নেই, সেই অবস্থাতে আমি একে Q1 আধান দিয়ে ফেলেছি আর এটাকে Q2। ক্লিয়ার? আগে তার জয়েন করা অবস্থায় Q আধান দিয়েছি, দুটোতে ভাগ হয়ে গেছে। এখন কি বলছি দেখো, দুটোতে আধান আছে। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলে নি, ধরো এগুলো যদি গোলক হয়, গোলকের ধারকত্বের ফর্মুলা আমরা এর আগের দিন করেছি যে C সমান ছিল 4 পাই এপসাইলন নট ইনটু R, ঠিক তো? তাহলে C1 সমান কত হবে 4 পাই এপসাইলন নট R1, C2 সমান কত হবে 4 পাই এপসাইলন নট R2। যদি এই ফর্মুলাতে বসাই তাহলে দেখো Q1 এর ভ্যালু আসবে তোমার Q1 ইকুয়াল টু C1 মানে 4 পাই এপসাইলন নট R1 ক্যাপিটাল Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কমন নিলে R1 প্লাস R2। তো এটা কেটে যায় অ্যানসার আসছে তোমার R1 ক্যাপিটাল Q ডিভাইডেড বাই R1 প্লাস R2, R1 ক্যাপিটাল Q ডিভাইডেড বাই R1 প্লাস R2। ক্যামেরা ছেড়ে যায়নি তো? এটা হচ্ছে যদি লেখা থাকে যে পরিবাহীটি না ঠিক আছে গোলাকার, হ্যাঁ এটা যদি যে কোনো শেপের আমরা পরিবাহী নিয়েছিলাম, যদি পরিবাহী বলে গোলাকার, তাহলে যেহেতু আমরা গোলাকার ধারকের ধারকত্ব জানি তাহলে তার এই আর ফর্মে এটাকে আমরা কিন্তু কনভার্ট করতে পারি। আমাদের যে নিউমেরিক্যাল গুলো পড়ে এখানে, সেই নিউমেরিক্যাল গুলো এই আর ফর্মে থাকে। বলে দেয় যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ দুটোকে যোগ করা আছে, এত আধান দেওয়া হলো, কত আধান বন্টন হবে, এরকম টাইপের। তাহলে তখন এই আর ফর্মুলা দিয়ে আসবে। একই রকম Q2 কত আসবে, Q2 এইখানে লিখছি আমার জায়গা যেহেতু আছে, তাহলে Q2 ইকুয়াল টু হবে আর ফর্মুলাতে R2Q ডিভাইডেড বাই R1 প্লাস R2। এরপর আমি যদি দুটোকে ডিভাইডেড করে দিই, Q1 বাই Q2 যদি করে দেওয়া হয় সবাই কেটে যাবে, এখানে পড়ে থাকবে R1 বাই R2। যখন অনুপাত জানতে চাইবে তখন আমরা এই ফর্মুলা ইউজ করব, Q1 বাই Q2 সমান R1 বাই R2। ধরো এটা বলেছে 2 সেন্টিমিটার, এটা বলেছে 5 সেন্টিমিটার, তাহলে আধান বন্টন অনুপাত কত হবে 2:5, মানে একজন 2 কুলম নিলে একজন 5 কুলম নেবে, যদি তুমি মোট 7 কুলম দাও 2:5 অনুপাতে তারা আধান বন্টন করবে। হয়েছে? যেহেতু তার ধারকত্বটা 4 পাই এপসাইলন মানে ব্যাসার্ধের সমানুপাতিক হয়। হ্যালো, এরপর যেটা ওখানে ফিরে চলে আসছে, যেটা আগে বলছিলাম যে এখন তার আমাদের কানেক্টেড করা নেই, এখন এর ধারকত্ব C1 ওর ধারকত্ব C2, দুজনকে আধান আমরা দিয়েছি কত চার্জ দিয়ে দেওয়া হয়েছে, একজনকে Q1 আর একজনকে Q2। হ্যালো, এরপর তা এই তার দিয়ে যোগ করে দেওয়া হলো, আধান দেওয়ার পর দুজনকে আলাদা আলাদা আধান দিয়েছি, দিয়ে আধান দেওয়ার পর যোগ করা হলো। তো এর বিভব ধরে নিই V1 ছিল আগে, এর বিভব ছিল V2, মানে যখন আমরা জয়েন করে নিই, ঠিক আছে, জয়েন করা আগে অবস্থায়, এবং একটা কন্ডিশন ধরে নিচ্ছি যে V1 গ্রেটার দেন V2, এরপর জয়েন করে দেওয়া হলো। তাহলে দেখো V1 গ্রেটার দেন V2, অর্থাৎ এর বিভব বেশি ছিল আগে, এর বিভব কম ছিল। তাহলে এই Q1 থেকে কিছু পরিমাণ আধান Q2 তে ট্রান্সফার হয়ে যাবে,
যেহেতু এর বিভব কম ছিল, এবং তাহলে Q2 এর পরিমাণটা বাড়বে আর Q1 এর পরিমাণটা কমবে। এ কত বাড়বে, এ কত কমবে, এটা বার করতে হবে। এবং আগে তো এদের বিভব ছিল V1 আর V2, এখন কত বিভব হয়েছে, অর্থাৎ সাধারণ বিভব কত হয়েছে, সেটিও বার করতে হবে। তো এখানে যে আমরা ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে যে আগের আধান মানে এই Q1 আর Q2, আগে যত পরিমাণ আধান ছিল এখনো সেম পরিমাণ আধান থাকবে, সেম পরিমাণ এখনো সেম পরিমাণে আধান থাকবে, মানে পূর্বের আধান আর পরের আধান সমান হবে। যেহেতু আধানের সংরক্ষণ সূত্র আমরা চলতড়িতে পড়ব, আধানের সংরক্ষণ সূত্র বা এতে বৃষ্টি তড়িতে তো পড়েছি আমরা, আধান সংরক্ষণ সূত্র পড়েছি তো, যে আধানকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, যেহেতু দুটোই আমরা পজিটিভ আধান নেওয়া হয়েছে, ঠিক আছে। সেটা ডিসচার্জ হতে পারে, প্লাস মাইনাস ডিসচার্জ হতে পারে, কিন্তু তার যে মোট পরিমাণটা সেটা কিন্তু ধ্রুবক থাকবে। তাহলে দেখো Q1 আর Q2 হচ্ছে আমাদের মোট আধান আগের ছিল, তার মানে Q1 প্লাস Q2 এটা আগে আধান ছিল। তো এখন পূর্বে এর আধান কত হবে না, পূর্বে যে আধান হবে সেই আধানের পরিমাণটা হবে, দেখো ধরে নিচ্ছি যে দুটো যোগ করে, আচ্ছা তাহলে এই ফর্মুলাতে লিখবো না, এটা তো সেই Q1 প্লাস Q2 হবে বা ক্যাপিটাল Q আমাকে করতে হবে, ক্লিয়ার। তো এইটাকে লেখো তুমি Q1 = Q সমান CV, তাহলে C1 V1 প্লাস এখানে লিখবো C2 V2, আর এটা কি লিখবো Q সমান CV, এই ভিটাই হচ্ছে সাধারণ বিভব, V সমান হচ্ছে সাধারণ বিভব, এই V সমান তোমার সাধারণ বিভব, ক্লিয়ার। আর এই সিটা কিন্তু এদের দুজনের তুল্য ধারকত্ব। এখন যেহেতু তুল্য ধারকত্ব আমরা শিখিনি, এর পরে শিখবো সমান্তরাল পাত ধারক করে, তারপরে আমরা করব যে ধারকের দুটো ধারককে যদি আমরা যুক্ত করি মানে যোগ করি আর কি, যেমন রেজিস্ট্যান্স কে যোগ করেছি আমরা রোধকে, তো দুটো সমবায় পেয়েছিলাম, একটা সিরিজ একটা প্যারালাল, মানে শ্রেণী সমবায় এবং সমান্তরাল শ্রেণী সমবায়। একই রকম ধারকের ক্ষেত্রেও দুটো পাবো। তো যদি আমরা শ্রেণীতে যোগ করি তাহলে রোধের যে ফর্মুলা R1 + R2 হয় সেটা এখানে উল্টে যাবে, ইনভার্সলি হবে, মানে রোধের যেমন শ্রেণীতে যোগ হয়ে যায় ডাইরেক্টলি, এখানে ইনভার্স করে তারপর যোগ হবে, অনির্ণয় করে যোগ হবে। আর সমান্তরালের ক্ষেত্রে কি হবে না, সমান্তরালের ক্ষেত্রে তোমার ডিরেক্ট যোগ হয়ে যাবে। তো এখানে যেহেতু আমরা পরিবাহীর গল্প করছি, তো সেই পরিবাহীগুলো এখানে বিভব যেহেতু দুটোরই সমান বিভব, তাহলে সমান্তরালে অ্যাড হচ্ছে, অর্থাৎ সমান্তরালে যদি যুক্ত হয় তাহলে এই সি এর জায়গাতে আমরা তাদের তুল্য ধারকত্ব C1 + C2 বলতে পারি, আছে। তাহলে কমন বিভব V = কত দাঁড়াচ্ছে, V দাঁড়াচ্ছে C1 V1 + C2 V2 ডিভাইডেড বাই C1 + C2। এইটি কমন বিভবের ফর্মুলা, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, অনেক নিউমেরিক্যাল ফর্মুলা, যে ফর্মুলা তোমার কাজে লাগবে। C1 V1 + C2 V2 ডিভাইডেড বাই C1 + C2। এটা হচ্ছে দুটো পরিবাহীকে যদি একটা তার দিয়ে যুক্ত করি তাদের সাধারণ বিভব, মানে আগে থেকে যাদের চার্জ ছিল। এমনও হতে পারে ধরো এই চার্জ ছিলই না, Q সমান 0, তখন কি হবে, এই V2 এর মানটা 0 হয়ে যাবে, মানে এই টার্মটা পুরো 0, বাট C2 কিন্তু 0 হবে না। ওর যে ক্যাপাসিটি, আধান সঞ্চয় করার যে ক্যাপাসিটিটা, সেটা যখন তাকে বানানো হয়েছে তখনই তৈরি হয়ে গেছে, মানে ওটা একটা ওর মানে তোমার বলতে পারো যে রেজিস্টার ভ্যালু, ভ্যালুকে চেঞ্জ করা যাবে না, রেজিস্ট্রি হয়ে গেছে অলরেডি ওটা যখন তাকে তৈরি করা হয়েছে। বারবার বলছি C2 অনেকে শূন্য করে দেয়, যখন এটা বলে যে এটার কোনো আধান ছিল না বা এর আধান শূন্য ধরে নাও বা অনাহিত, এরকম যখন বলে তখন এখানে এটা শূন্য করে দেয় অনেকে, এটা শূন্য করে দেয়। এখানে V2 টা শূন্য বলে টার্মটা শূন্য হচ্ছে, কিন্তু C2 কোনো সময় শূন্য হবে না, ক্লিয়ার। তাহলে কমন বিভব বা সাধারণ বিভব হচ্ছে এটা। তাহলে এখন এখান থেকে কতটা আধান চলে গেছে কি করে বার করব, আমরা মনে করি এখন এর আধান আছে স্মল q1 ই ধরি, স্মল q1, তাহলে কি হবে C1 * কমন বিভবটা হবে। আর এর আধান যদি আমরা Q2 ধরি তাহলে Q2 সমান কত আসবে, C2 * কমন বিভব। তাহলে এ আধান কত লস করেছে না, Q1 - Q1,
ক্যাপিটাল Q1 মাইনাস স্মল q1, এটা লস করেছে, কারণ এটা বড় ছিল, যেহেতু আমরা V1 গ্রেটার দেন বলেছি, বিভব বেশি ছিল, তাহলে এখান থেকে ওইদিকে ট্রান্সফার হবে। হয়েছে, এখান থেকে ওইদিকে ট্রান্সফার হবে আধান। এবং এটাও পারফেক্টলি আমরা এখানেও কিন্তু এটা বলতে পারি না যে Q1 এর যে Q1 এই যে মানটা, এই Q1 এর মানটা দাঁড়া এক মিনিট, এখানে যে সূত্রটা দেখো, V সমান হচ্ছে Q বাই C, তার মানে দেখো Q1 বাই C1, আর ওখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার V সমান হচ্ছে Q2 বাই C2। হ্যাঁ দেখো এখানে ঠিকঠাক আমরা কিন্তু বলতে পারবো না, মানে ধরো কোনো কারণে এর ধারকত্বটা কি হয়েছে C1, মানে ধারকত্ব ধরো কম, ধারকত্ব কম এবং আধানটা হচ্ছে আধানও কম, তারপর V একটা সামথিং মান এসছে, মানে ধরো হিসাব করে দেখো, আমি এখানে তাহলে ভালো বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে তোমার 5 কুলম কিউটা, আর একটু বড় ধরি, এখানে ধরো ধরে নিচ্ছি 10 কুলম, আর এসি এর মানটা ধরে নিলাম 2 কুলম, মানে V ইকুয়াল টু কত হলো 5। এখানে চলে যাও, এখানে V ইকুয়াল টু আসবে, মানে V2 সমান, এটা V1 করো আমরা, এখানে V2 সমান ধরো 8, আর এটা হচ্ছে ধরো 2, তার মানে এখানে V2 এর ভ্যালু কত আসছে 4 আসছে। দেখো এখানে C1, এখানের যে C1 সেটাও 2 ছিল, ওখানেও 2 আছে, কিন্তু এর বিভব বেশি হয়ে গেল, কারণ কি আধান কি আছে না, আধানটার বেশি আছে। যদি উল্টো হয়, ধরো উল্টো বলতে এটা ধরো আছে 4 আর এটা আছে তোমার 16, তাও দেখো V2 এর ভ্যালু কত আসছে না, V2 এর ভ্যালু আসছে কত না, V2 এর ভ্যালুটা আসছে 16। এখন দেখো এর তো বিভব বড়, V1 বড়, V1 5, আর ওখানে V2 কত 4 হয়ে গেছে, তাহলে দেখো এর চার্জ বেশি, এর চার্জ বেশি, এর চার্জ কম, এর আধান কম, তবেও কিন্তু কম আধান থেকে বেশি আধান যাবে, যেহেতু বিভব বেশি। এটা অনেকে ভুল করে, মানে যখনই দেখে যায় যে এখানে তো 10 কুলম দিয়েছে বা স্ট্যাট কুলম, কিছু একটা ধরো সিরিয়াস ইউনিটে দেয়, বা এসআই যদি 10 কুলম দিয়েছে, এখানে 15 কুলম দিয়েছে, সঙ্গে সঙ্গে ভেবে নেয় যে আধানটা এদিকে চলে আসবে, মানে বেশি আধান থেকে কম আধানে যাবে। নো, যার বিভব বেশি থাকবে, বিভব বেশি থেকে বিভব কমের দিকে আধান ট্রান্সফার হবে, কারণ এর ক্যাপাসিটি বেশি, এ বেশি পরিমাণ আধান সঞ্চয় করে রাখতে পারবে, আর এ এতটা রাখতে পারছে না আধান, এই জন্য ওকে দিয়ে দিচ্ছে। এই জিনিসটা যেন ক্লিয়ার থাকে, ওকে? এটা অনেকে ভুল করে ফেলে মাঝে মধ্যে, আছে তো অনেক কিছু জিনিসই, কিন্তু একটা ক্লাসে সবগুলো ডিসকাশন করার জন্য ক্লাসগুলো বড় হয়, যাই হোক ক্লাস বড় হলেও ক্ষতি নেই। অনেকেই মানে ক্লাসের জন্য বড়ের জন্য অবজেকশন করে, তো সেই সেন্সে তাহলে V সমান সাধারণ বিভব V এর মান পেয়ে গেলাম, তাহলে Q1 আর Q2, তার মানে এখান থেকে যেহেতু V1 গ্রেটার দেন আধান যাবে, অর্থাৎ এখানে মানে এটাকে কিছু একটা নাম দাও না, ভালো হয়, A গোলক দাও, এটাকে হচ্ছে B গোলক না পরিবাহী দাও, A পরিবাহী কর্তৃক, A পরিবাহী কর্তৃক কি বলবো এটাকে, বর্জিত আধান Q1 ডট ধরে নাও, Q1 ডট সমান হবে Q ক্যাপিটাল 1 মাইনাস স্মল 1, তার মানে Q ছিল এখানে Q1 মানে C1 V1 ছিল, মাইনাস ওখানে চলে গেছে C1 ক্যাপিটাল V, তাহলে এখান থেকে C1 কমন নিলে V1 মাইনাস এই V এর মান বসিয়ে দাও, এটা C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, তার মানে C1, এটা এলসিএম আসবে C1 প্লাস C2, এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে C1 V1 প্লাস হচ্ছে C2 V2 এই C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2। আচ্ছা, তাহলে এখানে C1 V1 ক্যান্সেল,
C2 মানে কমন যাবে, তাহলে C1 C2 V1 মাইনাস V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে দেখো কত পরিমাণ হচ্ছে Q1 ডট হচ্ছে এটা, এই পরিমাণ চার্জ ছাড়বে। মনে রাখার সুবিধা C1 C2 V1 মাইনাস V2 যেটা বড় হবে বা পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই C1 প্লাস C2। এরপর এই চার্জটাই গৃহীত হবে। তো আমাদেরকে যদি বলতে মানে যদি ধরো প্রমাণই করতে বলে, কোনো হয়তো কোনোদিন বলে দিয়েছে ওরা প্রশ্নে যে প্রমাণ করো যে গৃহীত এবং বর্জিত আধান সমান, প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে আমরা কি লিখবো তখন, যে বি পরিবাহী দ্বারা গৃহীত আধান এখানে Q2 ডট সমান আসবে কি, এখন বড় হয়ে যাবে Q2 বড় হবে মাইনাস হচ্ছে, কারণ এখানে ওটা গৃহীত হয়েছে মানে Q2 স্মল Q2 বড় হবে। তাহলে C2V2 কেন C2V মাইনাস C2V2, তাহলে এখানে C2 কমন, V এর মান একবার বস করে দিচ্ছি C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 মাইনাস V2। তাহলে এখানে C2 থাকছে এলসিএম আসছে কত C1 প্লাস C2, তাহলে এখানে C1 V1 প্লাস C2 V2 মাইনাস অফ C1 V2 মাইনাস অফ C2 V2, তাহলে C2 V2 ক্যান্সেল, C1 V1 আর C1 V2 মানে C1 কমন যাচ্ছে, C1 C2 এখানে হচ্ছে তোমার V1 মাইনাস V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হয়েছে। দেখো C1 এইটা V2 হয়েছে, এইটাই তো, এটা C2 হবে, C2 দেখো C1 C2 V1 V2 V1 V2 C1 প্লাস C2 গৃহীত চার্জ বর্জিত চার্জ বা গৃহীত আধান বর্জিত আধানের সমান হবে। কোন পরিবাহী দ্বারা যত পরিমাণ এ আধান ওকে দিবে ওই পরিমাণে গ্রহণ করবে। তো এখানে দেখো, এখানে যদি আমরা তার দিয়ে জয়েন করি তাহলে তারের মধ্য দিয়ে কি হবে, আধান প্রবাহ হবে, এবং আধান যদি প্রবাহিত হয় আমরা জানি কারেন্ট উৎপন্ন হয়, প্রবাহ মাত্রা সৃষ্টি হয়। প্রবাহ মাত্রা যদি সৃষ্টি হয় তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি প্রবাহিত হয় কারেন্ট, হিট উৎপন্ন হয় জুলের সূত্রানুসারে, তাই তো? হিট যদি উৎপন্ন হয় তার মানে কিছু পরিমাণ শক্তির তো লস হবে, কিছু পরিমাণ শক্তি লস হয়ে যাবে এখানে, কারণ ওই যে তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাবে, কিছু পরিমাণ শক্তি কিন্তু এটা লস করবে, বুঝছে? তাহলে আধান বন্টনের সময় শক্তি অবশ্যই নষ্ট হবে বা শক্তি ক্ষয় হয়, এবং কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে, বুঝছে? তো এর আগের দিন আমরা শক্তির ফর্মুলা করেছিলাম লাস্টের দিকে, সেই ফর্মুলাটা ছিল আমাদের এরকম Q2/C বা হাফ CV², Q2/2C বা হাফ CV², যেটা আমরা সঞ্চিত স্থিতিশক্তি ফর্মুলাটা করেছিলাম U অফ ফাইনাল ইকুয়াল টু Q2/2C। এখানে যদি Q এর মান বস করে দিই আমরা, U অফ ফাইনাল আসবে হাফ C ইনটু V², Q সমান CV, C² V², তাহলে একটা C কেটে উপরে সিটা থাকবে, এটা থাকবে। তা আমরা দেখো তার জয়েন করার আগে কত শক্তি, মানে পূর্বে শক্তি, সঞ্চিত শক্তি, যা হোক এখানে সবসময় সঞ্চিতই থাকে, সঞ্চিত শক্তি সমান হাফ অফ C1 V1 এর স্কয়ার প্লাস হাফ অফ C2 V2 স্কয়ার, হয়েছে? পরে সঞ্চিত শক্তি হবে হাফ C1 প্লাস C2 ইনটু V স্কয়ার, কারণ এই যে দুটো, এটা হচ্ছে মোট ধারকত্ব C1 প্লাস C2 V2 স্কয়ার। বারবার বলছি এখানে কিন্তু প্যারালাল কানেকশন আছে বলে C1 প্লাস C2 হচ্ছে,
যদি সিরিজে কানেক্টেড করতে বলে, যখন আমাদের নিউমেরিক্যাল পড়ে বলে দেয় যে এটা সমান্তরাল শ্রেণী বা সমান্তরালে যুক্ত আছে, তাহলে ফর্মুলা কিন্তু চেঞ্জ হবে। মানে অনুন্নত করে তখন যোগ হবে। তাহলে এরপর আমরা অতএব কি বললাম, শক্তি নষ্ট হবে, বা এটাকে আমরা বলতে পারি ক্ষয়িত শক্তির পরিমাণ। ক্ষয়িত শক্তির পরিমাণ কত হবে দেখো না, দুটো বিয়োগ হবে, মানে হচ্ছে ডেল্টা ই যদি আমরা বলি, বা ডেল্টা ইউ বলো, এখানে ই না বলে স্থিতি শক্তিকে ইউ এর নোট নয়, তাহলে হাফ অফ c1 v1 এর স্কয়ার প্লাস হাফ অফ c2 v2 স্কয়ার মাইনাস অফ হাফ অফ c1 প্লাস c2 ইনটু v, c1 প্লাস c2 ইনটু v। এখান থেকে সবার কাছ থেকে হাফ কমন যাবে, আমি একটু বাঁ দিকে চলে আসি, কারণ ডেল্টা অফ ইউ ইকুয়াল টু সবার কাছ থেকে হাফ কমন গেল, তাহলে এখানে এরা বেঁচে থাকবে c1 v1 এর স্কয়ার প্লাস c2 v2 স্কয়ার মাইনাস, এখানে দেখো বেঁচে আছে c1 প্লাস c2, v এর মান বসাচ্ছি, এরপর আমি v এর মান হচ্ছে c1 v1 প্লাস c2 v2 তার স্কয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে c1 প্লাস c2 স্কয়ার, যেহেতু v স্কয়ার এটা, তাহলে এই মাথাটা আর এটা টার্মটা পুরো কেটে গেল, তাহলে এখানে এলসিএম আসছে c1 প্লাস c2, তাহলে c1 প্লাস c2 দিয়ে এটা পুরোটা গুণ, তাহলে এটা যদি গুণ হয় তাহলে c1 দিয়ে প্রথমে গুণ করলে আসছে c1 এর স্কয়ার v1 এর স্কয়ার প্লাস c1 c2 v2 স্কয়ার, এরপর c2 দ্বারা গুণ প্লাস c1 c2 v1 এর স্কয়ার প্লাস c2 স্কয়ার v2 স্কয়ার, এরপর এটার হোল স্কয়ার, এটার হোল স্কয়ারের ফর্মুলা হবে এখানে মাইনাস আছে আবার, তাহলে মাইনাস c1 এর স্কয়ার v1 এর স্কয়ার প্লাস দিয়ে মাইনাস হয়ে গেল, তার মানে 2 ইনটু ab মানে c1 v1 আর c2 v2, এটা মাইনাস, যদি এখানে মাইনাস আছে c2 স্কয়ার v2 স্কয়ার, c2 স্কয়ার v2 স্কয়ার হয়ে গেল, কে কে কাটবে, c1 এর স্কয়ার v1 এর স্কয়ার, এই টার্মটা কাটবে, এই টার্মটা কাটবে, c2 v2 এটা আর লাস্টের টার্ম, তাহলে সবার কাছে c1 c2 c1 c2 c1, হ্যাঁ সবার কাছে c1 আর c2 আছে, তাহলে সবার কাছ থেকে c1 c2 কমন নিয়ে নিলে এখানে আসছে c1 c2, এখানে পড়ে থাকছে v2 স্কয়ার, এখানে পড়ে থাকছে v1 এর স্কয়ার, আর এখানে পড়ে থাকছে 2 v1 v2 হোল ডিভাইডেড বাই এলসিএম যেটা আছে c1 প্লাস c2। তাহলে এই টার্মটা আবার দেখো v1 মাইনাস v2 তার হোল স্কয়ার, ওকে, তাহলে এই টার্মটা হচ্ছে কত, এটা হচ্ছে হাফ c1 c2 v1 মাইনাস v2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই c1 প্লাস c2। দেখো এটা একটা পজিটিভ টার্ম, ভালো করে দেখো, v1 মাইনাস v2 যদি নেগেটিভও হয় কোনো কারণে, যদি নেগেটিভও হয় তবু তার হোল স্কয়ার মানে ভ্যালুটা পজিটিভ, c1 c2 অলওয়েজ পজিটিভ, c1 প্লাস c2 এটাও অলওয়েজ পজিটিভ, দ্যাট মিন্স যেটা আমাদের ডেল্টা ইউ, এই ডেল্টা ইউর ভ্যালুটা কত আসছে না, ডেল্টা ইউ ভ্যালু আসছে পজিটিভ, অর্থাৎ আমরা যে বিয়োগফল করেছি সেখানে দেখো ইনিশিয়াল মাইনাস ফাইনাল করেছি, ইনিশিয়াল হচ্ছে এটা প্রাথমিক ছিল, এটা হচ্ছে ফাইনাল, অর্থাৎ ইনিশিয়ালটা বড় আর ফাইনালটা ছোট, তবেই তো পজিটিভ ভ্যালু এসছে, বড় থেকে ছোট বিয়োগ করলে তো পজিটিভ আসবে,
ছোট থেকে বড় বিয়োগ করলে তো আসবে না, অর্থাৎ এখানে শক্তি ক্ষয় হয়েছে এবং কত পরিমাণ হয়েছে তার ভ্যালু কোথায় গেল, এটা হাফ অফ c1 c2 v1 minus v2 divided by c1 plus v2 that is fine. ক্লিয়ার? শক্তি কিন্তু অবশ্যই ক্ষয় হবে এবং শক্তি ক্ষয়ের পরিমাণ হচ্ছে এটা। এরপর আরেকটা করে ছেড়ে দেব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দিয়ে আমরা পরের দিন সমান্তরাল পাত ধারকের ধারকত্ব থেকে যে নিউমেরিক্যাল বা যত টাইপের নিউমেরিক্যাল আছে সব নিউমেরিক্যাল পরের ক্লাসে আমরা করব। আর যেহেতু তোমাদের সিলিন্ড্রিক্যালটা নেই সিলেবাসে, তাহলে সিলিন্ড্রিক্যাল করব না। আর যদি তোমরা বলো যে সিলিন্ড্রিক্যাল স্যার আমার দরকার, তাহলে যে ইংলিশ মিডিয়ামের যে ভিডিও আছে সেখানে চলে যাবে, সিলিন্ড্রিক্যাল ইন্ডিটেলস করা আছে। তাহলে হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তাহলে মনে করি দুটো পাত, একটা এ পাত একটা বি পাত, একটাতে পজিটিভ চার্জ আমরা সাপ্লাই করেছি, হ্যাঁ, আর একটাতে নেগেটিভ চার্জ সাপ্লাই করেছি, একটাতে নেগেটিভ চার্জ সাপ্লাই করেছি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিচ্ছি d পাত দ্বয়ের। তো এখানে একটু লিখতে হবে যে মনে করি এটা, আচ্ছা এখানে এ বি না ধরে পি কিউ ধরো, পি কিউ, কারণ এটা আমি ক্ষেত্রফল ধরবো। তাহলে মনে করি দুটি পাত ডি দূরত্বে অবস্থিত, মনে করি সমান্তরাল দুটি পাত, হ্যাঁ, তাহলে একবারে হয়ে গেল সমান্তরাল দুটি পাত ডি দূরত্বে অবস্থিত এবং ক্ষেত্রফল ক্যাপিটাল এ। অর্থাৎ আচ্ছা পুনশ্চ দিয়ে দাও, পাত দ্বয়ের আধান ক্যাপিটাল কিউ হলে আধান ঘনত্ব সিগমা সমান কিউ বাই এ। সিগমা সমান কত, কিউ বাই এ। এখন দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ দুটোই কিউ কিউ, এটা তো কিউ দিয়েছি, আচ্ছা তাহলে এটা মাইনাস কিউ, এটা তো হচ্ছে প্লাস কিউ, এদের নাম আবার অন্য কিছু দিতে হবে, এই নাম দেওয়ার দরকার নেই, দুটি সমান্তরাল পাত, মাইনাস কিউ একটাতে প্লাস কিউ একটা। এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে দূরত্বটা ডিটা, এই দূরত্বটা ক্ষেত্রফলের তুলনায় অনেক কিন্তু কম হতে হবে, অনেক কি হতে হবে, কম হতে হবে। মানে ধরো ডি এর মানটা যদি মিলিমিটার অর্ডারে থাকে, তাহলে এটা যেন অবশ্যই সেন্টিমিটার অর্ডারে হয় ক্ষেত্রফলটা। তার কারণ কি, তাছাড়া এর ভিতরে যে আমরা তড়িৎ ক্ষেত্র পাবো এই দুটো সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী, এই ক্ষেত্রফলটা মানে তড়িৎ ক্ষেত্রটা সুষম হবে না, এই যে তড়িৎ ক্ষেত্র সুষম হবে না, মানে পাতগুলোকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে হবে। অসীম মানে এর অ্যাকচুয়ালি দেখো অসীম কথাটার অর্থ আমরা কিভাবে পাই, অসীম মানে হচ্ছে কারো রেসপেক্টিভলি। যদি আমরা বলি এখান থেকে আমাদের স্কুল অনেক দূরে অবস্থিত, তো অনেক দূরে কেন বলি না, চোখে আমরা দেখতে পাচ্ছি না, যদি আমরা চোখে দেখতে পারো এই তো আমাদের স্কুলে যে এইখানটায় দেখতে পাচ্ছ না, ডিফারেন্সটা তুমি দেখো। যদি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তুমি যদি তোমার স্কুলকে দেখতে পাও, তখন তুমি বলবে এই তো আমাদের স্কুল, আঙুল দেখিয়ে বলে দেবে। যখন তুমি স্কুল দেখতে পাবে না, তখন তুমি বলবে অনেক দূরে অবস্থিত। এবার যদি জিজ্ঞেস করে যে কত দূরে, কিলোমিটার জানলে কিলোমিটার বলবে, বা সামথিং না জানলে না বলবে, অনেক দূরে বলে ছেড়ে দেবে। তো এখানেও সেম, এই দুটো পাত অসীম কথাটার অর্থ হচ্ছে কার রেসপেক্টে তুলনা করছি, কার সাপেক্ষে তাকে আমরা অসীম বলছি সেটা দেখতে হবে।
কারণ এই দূরত্বের সাপেক্ষে পাথটাকে আমরা অসীম বলছি। মানে ধরো হ্যাঁ, যেমন একটা যদি ওই যে অর্ডারটা বললাম, যেমন এই পাথগুলো ধরো আছে, তোমার ক্ষেত্রফল আছে 100 সেমি স্কয়ার, আর পাথ দুয়ের মধ্যবর্তী দূরত্ব আছে 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার এর এরকম একবারে শুধু 1 মিলিমিটার পাথ আর 100 সেন্টিমিটার ক্ষেত্রফল। তাহলে কি পাথ দুটো কিন্তু তখন অসীম হয়ে গেল। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র পজিটিভের জন্য এইদিকে, নেগেটিভের দিকে, আর নেগেটিভের জন্য নিচের দিকে। তো এটাকে যদি আমরা তড়িৎ ক্ষেত্র E1 বলি, এটাকে যদি E2 বলি, দুটোর ডিরেকশন সেম। তাহলে পাথ দ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র, পাথ দ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র কত হবে না, E সমান হবে E1 প্লাস হচ্ছে E2 সমান হচ্ছে E1 এর ভ্যালু কত হয়, অসীম পাথ ধরো, কারণ তড়িৎ ক্ষেত্র ইয়েতে পড়েছি আমরা, অসীম ওটা কি ছিল যেন, হ্যাঁ, অসীম দূরত্বের পাতের থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো। সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট হয়। তার মানে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, যদি এখানে আমরা ভিতরটা বায়ু আছে কনসিডার করি তাহলে, হ্যাঁ, আর যদি বায়ু না থাকে, কোনো কাগজ কাট দেয়, তখন হচ্ছে 2k এপসাইলন নট হবে। হয়েছে? কারণ বায়ু হিসেবে আমরা করি প্লাস সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, যোগ করলে আসবে সিগমা ডিভাইডেড বাই 2 টা থাকবে না এপসাইলন নট। তড়িৎ ক্ষেত্র এখন আমাদের এর তো আমাদের কাজ হচ্ছে, আমরা কি বলেছি হেডিং কি, সমান্তরাল পাথ ধরে ধারকত্ব নিয়ে নেব, সি নির্ণয় করব। তো সি এর ফর্মুলা কি হয়, কিউ বাই ভি। ভি অ্যাকচুয়ালি কিউ বাই ভি মানে হচ্ছে ডেল্টা ভি। কিউ বাই ভি মিন্স হচ্ছে ডেল্টা ভি। তাহলে এখানে ভি বার করতে হবে, ই পেয়ে গেছি। ই এর আর ডেল্টা ভি এর মধ্যে সম্পর্ক কি না, ডেল্টা ভি সমান হচ্ছে ই ডট ডিএল। ডিএল, তো ডিএল মানে হচ্ছে এখানে কত, ডি। আর যেহেতু দুটো দূরত্ব সেম, তার মানে হচ্ছে ডট প্রোডাক্ট মানে ই ইনটু ডি এর, ডেল্টা ভি সমান ই ইনটু ডি। তাহলে ই ইনটু ডি এর ভ্যালু তুমি যদি পুট করে দাও, সিগমা ডি ডিভাইডেড বাই এপসাইলন আসছে, ডেল্টা ভি পেয়ে গেল। অতএব ধারকত্ব সি সমান কি ফর্মুলা, কিউ বাই ডেল্টা ভি। তাহলে কিউর মানটা আবার দেখো এখান থেকে সিগমা ইনটু এ, তাহলে সিগমা এ ডিভাইডেড বাই সিগমা ডি বাই এপসাইলন নট। সিগমা সিগমা ক্যান্সেল, তাহলে এপসাইলন নট এ বাই ডি। সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব এপসাইলন নট এ বাই ডি। এখানে যদি বায়ু হয় আর যদি অন্য কোনো মাধ্যম হয়, তখন আসবে এপসাইলন নট এর আগে একটা কে বসবে, ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে যদি তোমার জল হয় বা অন্য কিছু হয়, এবং জলের কে এর মান কিছু দেওয়া থাকবে, সামথিং, রিলেটিভ পারমিটিভিটি, হয়েছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক, আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে এর মান দেওয়া থাকবে। অভ্র হলে কে এর মান দেওয়া থাকবে, রাবার হলে কে এর মান দেওয়া থাকবে, কাগজ হলে কে এর মান দেওয়া থাকবে। বায়ুর ক্ষেত্রে কে থাকবে না, বায়ুর ক্ষেত্রে কে ইকুয়াল টু 1। কারণ কি, আমরা কে কি জানি, কে সমান কি, কে সমান হচ্ছে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। আছে, তাহলে এই এপসাইলন ইকুয়াল টু কি আসে, এপসাইলন ইকুয়াল টু কে ইনটু এপসাইলন নট। কেউ এপসাইলন ডাইরেক্ট দিতে পারো, বা কেউ কে ইনটু এপসাইলন দিতে পারো, যেটা খুশি। এপসাইলন ভ্যালু, এটি হচ্ছে সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব। এরপর যদি n সংখ্যক পাথ থাকে এবং পরপর যোগ থাকে, সমান্তরালে যোগ যদি থাকে, তখন n সংখ্যক পাথের ক্ষেত্রে এরকম ফর্মুলা আসবে, c সমান n মাইনাস 1, এটা আসবে k এপসাইলন নট a বাই d। k এপসাইলন নট a বাই d পরপর যদি n সংখ্যক থাকে পাথ পরপর, এবং সমান্তরালে যদি যোগ থাকে, হ্যাঁ, মানে এরকম ভাবে 1 2 3 4 5, একটা ছেড়ে ছেড়ে, এই দিকে একটা ছেড়ে ছেড়ে, আর করে দাও, এটা এখানে এরকম। তখন তাই এরকম যদি n সংখ্যক থাকে, তার ধারকত্ব আসবে এটা n - 1 k এপসাইলন নট a বাই d। ক্লিয়ার? এরপর
সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়ই আসে এবং একবার ইজি রাখো যদি আমরা এই ফর্মুলাটা মনে রাখি। এপসাইলন নট মানে মাধ্যম পাত দ্বয়ের মধ্যবর্তী স্থানে মাধ্যমের উপর, এই যে এপসাইলন নট, পাত দ্বয়ের ক্ষেত্রফলের উপর আর পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর। কিভাবে তাও পাবে? ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, মাধ্যমের ও সমানুপাতিক মানে মধ্যবর্তী স্থানে যে মাধ্যম আমরা ইউজ করব, আর দূরত্বের ব্যস্তানুপাতিক, বর্গ নেই, দূরত্বের ব্যস্তানুপাতিক আর পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ডিটা কি? পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আছে। আজকে আমরা এখানে ভিডিও শেষ করব, ক্লিয়ার? কিন্তু এর পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমরা দেখাবো যে ধরো এই দুটো পাতের মাঝে আলাদা আলাদা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে দিয়েছে, এটা K1 এটা K2 দিয়ে দিয়েছে, তার ক্ষেত্রে ধারকত্ব কত হবে, বা এটাকে চারটা ভাগে ভাগ করে দিয়েছে এরকম ভাবে, এটাকে K1, এটা হচ্ছে K2 আর এটা হচ্ছে K3, এটা হয়ে গেল K4, এরকম করে দিয়েছে, বা K1 K2 K1 K2 পর পর করে দিয়েছে, তার ধারকত্ব কত হবে। বা এরকম কিছু পাত আছে তাদেরকে এইভাবে জুড়েছি, এইখানে একটা ব্যাটারি প্লাস, এখানে ব্যাটারি মাইনাস, এর ধারকত্ব কত হবে। এরকম হিউজ পরিমাণ আমরা নিউমেরিক্যাল নিয়ে পরের ভিডিওতে আসবো, অর্থাৎ স্থির তড়িৎ 15 নাম্বার ক্লাসে। ওকে, ভালো করে পড়াশোনা করতে থাকো। থ্যাঙ্কস টু